শিনাবোরা হত্যাকাণ্ড রবিনসন স্ট্রিট রহস্য দুই তদন্তের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আকাঙ্ক্ষা নিখোঁজ রহস্য সমাধান করল পুলিশ। নোংরা ঘরের মধ্যে প্রকাণ্ড এক বেদি, ছড়িয়ে সিগারেটের টুকরো, কয়েক মাসের না ধোয়া বাসন, সিলিং থেকে ঝুলছে ফাঁসির দড়ি, ঘরের জানলা দরজা সব বন্ধ। সাকেতনগরে উদয়ন দাসের বাড়িতে ঢুকেই বাঁকুড়া সদর থানার তদন্তকারী অফিসার বুঝতে পারেন পরিস্থিতি অস্বাভাবিক। বাড়ির পরিবেশ যেটা দেখতে পাওয়া যায়, মানে প্রচন্ড নোংরা পরিবেশে রয়েছে, মানে বোঝা যাচ্ছে যে কাউকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। এগুলো মানে সন্দেহ উদ্রেক করে আর কি। কিছুটা আমাদের ওই রবিনসন স্ট্রিটের যে ঘটনা ঘটেছিল কলকাতা, ওরকম কিছুটা আমাদের স্মৃতিটা মনে পড়িয়ে দেয়। 2015 জুন রবিনসন স্ট্রিটের কঙ্কাল রহস্য ফাঁস হওয়ার সময় এমনই ছিল পরিস্থিতি। দিদি দেবযানীর মৃতদেহ আগলে এভাবেই প্রায় 6 মাস একই ঘরে বসবাস করেছিলেন পার্থ। রবিনসন স্ট্রিটের সেই বাড়িতেও ঘরের পরিস্থিতি ছিল দমবন্ধ, নোংরা এবং অস্বাস্থ্যকর। আকাঙ্ক্ষা উধাও রহস্যে আরও একটি তদন্তের তথ্য সাহায্য করেছে পুলিশকে, তা হল শিনাবোরা হত্যাকাণ্ড। শিনাবোরার মৃত্যুর পরেও প্রেমিক রাহুলকে ধোঁকা দিতে ফেসবুক প্রোফাইল সচল রাখা হয়। রাহুলকে শিনার মা ইন্দ্রাণী জানান শিনা আমেরিকায় রয়েছেন। আকাঙ্ক্ষা আমেরিকায়। বাঁকুড়া থানার তদন্তকারী অফিসারকে ঠিক এই কথাটাই বলেন উদয়ন দাস, কিন্তু পুলিশ ততক্ষণে বুঝে গেছে উদয়ন সত্যি বলছেন না। ওরা দেখাচ্ছে যে ও আমেরিকায় রয়েছে, এরকম একটা প্রেজেন্স দেখানো হচ্ছিল। ওখান থেকে ওইভাবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপডেট দিয়ে আর কি। আকাঙ্ক্ষার মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে বাঁকুড়া থেকে দিল্লি হয়ে ভোপালে গিয়েছেন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার ভারতীয় নম্বর ব্যবহার করে ভোপাল থেকে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারের প্রমাণও ছিল পুলিশের কাছে। আকাঙ্ক্ষা যে আমেরিকা যাননি তাও তার পাসপোর্ট খতিয়ে দেখে নিশ্চিত হয়ে যান তদন্তকারীরা। যদিও উদয়ন দাস পুলিশকে জানান আকাঙ্ক্ষা আমেরিকায়, তিনি নিজেও দুবার আকাঙ্ক্ষার কাছে ঘুরে এসেছেন। উদয়ন দাস মিথ্যে বলছেন বুঝেই জোর করে তার বাড়িতে ঢোকে বাঁকুড়া সদর থানা ও ভোপালের গোবিন্দনগর থানার অফিসাররা। ঘরে ঢুকেই পুলিশের নজরে আসে বিশাল এক বেদি, তার ওপর ছোট ছোট ঠাকুরের মূর্তি, সদর দরজা সিল করা, পিছনের দরজা দিয়ে যাতায়াতের ব্যবস্থা, অসংখ্য সিগারেটের টুকরো, রান্নাঘরে কয়েক মাসের না ধোয়া বাসন, ঘরের সিলিং থেকে ঝুলছে একটি ফাঁসির দড়ি। থানায় নিয়ে গিয়ে জেরা করতেই খুনের কথা স্বীকার করে উদয়ন। তারপর ড্রিল মেশিন দিয়ে বেদি ভেঙে উদ্ধার হয় মানবদেহের আকৃতির সিমেন্টের স্ল্যাব। বাড়ি থেকে উদ্ধার হয়েছে আকাঙ্ক্ষার ব্যাগ, পাসপোর্ট ও জামা কাপড়। রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ড এবং মুম্বাইয়ের শিনাবোরা হত্যা রহস্য, এই দুই তদন্তের অভিজ্ঞতাকে মূলধন করেই বাঁকুড়া পুলিশ আকাঙ্ক্ষা শর্মা মৃত্যু রহস্যের জট খুলতে পারল, এমনটাই দাবি তদন্তকারীদের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে হীরক মুখার্জি এবং সন্দীপ সরকার, বাঁকুড়া। বিকাশবাবুর কাছে এখানে আসবো। বিকাশবাবু, এই রবিনসন স্ট্রিটের ঘটনা এবং শিনাবোরার ঘটনা, এই দুটো ঘটনা সেটা মাথায় রেখে এটাকে ক্র্যাক করা, ওই দুটো কি খুব সিগনিফিকেন্ট দুটো পয়েন্ট? খুব সিগনিফিকেন্ট দুটো পয়েন্ট, কিন্তু এইটা আমার মনে হয় মানে এই পয়েন্টগুলো ধরেই ওরা এগিয়েছে, নো ডাউট, কিন্তু একটু দেরি হয়ে গেছে আমার মনে হয়। এইগুলো আরও ফাস্ট করা উচিত ছিল, আরও ফাস্ট হওয়া উচিত ছিল। মানে দুটোকে নিয়ে ওরা করেছে, নো ডাউট, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তদন্ত খুবই ভালো হচ্ছে, সেই ব্যাপারেও বলছি না। কিন্তু এই জিনিসটা মানে এই যে নাম্বার ট্র্যাকিং করা বা সেই জায়গায় গিয়ে পৌঁছানো, এই জায়গাগুলিতে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে কোথাও সামান্য হলেও দেরি হয়েছে। আমি রেমার কাছে আসবো। রেমা, আমরা বিভিন্ন ক্ষেত্রে শিনাবোরা বা রবিনসন স্ট্রিটের ক্ষেত্রে যেটা দেখি, রবিনসন স্ট্রিটে যদিও সেটা হত্যাকাণ্ড ছিল না বলে অন্তত তদন্তে বেরিয়েছে, কিন্তু মৃতদেহ কে রেখে 6 মাস একই সঙ্গে থাকা, এখানেও আমরা যেটা দেখলাম যে সে অস্বাভাবিকতা রয়েছে, কিন্তু সে চেষ্টা করছে যেটা স্বাভাবিকভাবে আছে এটা মেনটেন করে যাওয়া। মানে কি ধরনের মানসিকতা সেখানে জরুরি? হ্যাঁ, কি এখানে মানে মজার বিষয়টা হচ্ছে ওটাকে স্বাভাবিক দেখাচ্ছে ওর তরফ থেকে, কিন্তু ওর এটা হন্ট করছে না যে আশেপাশের অবস্থাটা কিন্তু স্বাভাবিক নেই। প্রথমত হচ্ছে ঘরের মধ্যে যে ফাঁসির দড়িটা ঝুলছে সেটা একটা স্বাভাবিক কোনো ঘরে ঝুলবে না, এত অপরিচ্ছন্নতা কোনো একটা ঘরে থাকবে না। এরকম একটা বড় স্ল্যাব যার ওপর ঠাকুরের মূর্তি বসিয়ে রাখলো, এরকম একটা বড় স্ল্যাব কি কোনো সাধারণ একটা মানুষের ঘরে থাকবে না। ওর কিন্তু এইগুলো হন্ট করছে না। এই
এইটাই একটা খুব একটা বড় হিঞ্জ এই পুরো ঘটনাটাতে। ও নিজে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও ওর পারিপার্শ্বিক অবস্থাটা যে স্বাভাবিক নয় এটা কিন্তু ধরতেই পারছে না, এটা কিন্তু ওর ধারণার বাইরে। আর আরেকটা আমার মনে হচ্ছে একটা খুব বড় জায়গা হাইলাইট করার, যে এই পুরো ঘটনাটাতে দুই পক্ষেরই বাবা মায়ের জায়গার মানে বাবা মার রোলটা কতটা নগণ্য। মানে না ছেলের দিকের বাবা মার খুব একটা রোল দেখা যাচ্ছে এই পুরো এত বড় এত দিনের ঘটনা ঘটে গেল, সেখানে না মায়ের না মেয়ের দিকে মা বাবা বা ছেলের দিকে কেউই কিন্তু অ্যাটাচড নয়। আর এই অ্যাটাচমেন্টের অভাবটা কিন্তু যে কোনো রকম সাইকোলজিক্যাল প্রবলেমের একটা খুব বড় জায়গা। আমি একটু বিকাশবাবুর কাছে খুব সংক্ষেপে আসবো। বিকাশবাবু, খুনের মোটিভ এখনো নির্দিষ্টভাবে জানা না গেলেও যেটা পুলিশ তদন্তকারী অফিসাররা বলছেন যে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে আকাঙ্ক্ষার সম্পর্ক থেকে থাকতে পারে, এই একটা ভাবনা থেকে নিত্য নৈমিত্তিক অশান্তি ছিল এবং যার মধ্যে এই খুন। আপনার কি মনে হয় এখনো অবধি যে তদন্তের গতি প্রকৃতি দেখা যাচ্ছে, যে কোন অবস্থায় যার জন্য বাবা মাকে মিথ্যে বলে ঘর ছেড়ে গিয়ে একসঙ্গে বসবাস শুরু করলেন এক তরুণী, তাকে এত সহজে মেরে ফেলা? তাকে সহজে মেরে ফেলার এখানে কারণ অনেকগুলি হতে পারে। তো যেটা আপনি বললেন যে তৃতীয় কোনো ব্যক্তির সাথে হয়তো এই আকাঙ্ক্ষার কোনো সম্পর্ক হয়েছিল কি হয়নি, তার উপর সন্দেহের উপর বেস করে ওদের মধ্যে ঝগড়াঝাটি হতো, এই সমস্ত হতো। কিন্তু একটা দেখুন, কিছুদিন তো ওখানে দুজনে একসাথে থেকেছে, লিভ ইন করেছে। এই লিভ ইন করেছে, তো লিভ ইন করার পরে হয়তো এই ছেলেটির কোথাও একটা মনে হয়েছে বা মেয়েটি এমন কিছু বলেছে যেটাতে ছেলেটার এমন কিছু মনে হয়েছে যে অন্য কারোর সাথে সম্পর্ক থাকলেও থাকতে পারে, সেইটা এইটা সব মিলিয়ে এই ঘটনা অনেকগুলো দিক। এক তো হচ্ছে নৃশংস একটা হত্যাকাণ্ড, একটা অপরাধ মনস্কতা, সেগুলো সামনে এনে দিচ্ছে, তার পাশাপাশি একটা সামাজিক দিককেও সামনে এনে দিচ্ছে। কোথাও একটা আমরাও কি পরিবারগতভাবে একটু একে অন্যের থেকে আলাদা হয়ে যাচ্ছি? না হলে এই ধরনের একটা ঘটনা এত দিন ধরে চালিয়ে যেতে পারলো কিভাবে উদয়ন, এই প্রশ্নটাও সামনে এনে দিচ্ছে। এই প্রশ্নগুলো রেখেই আমরা আপাতত আমার 24 এখানে শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।